গতকাল বিকেলে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়াতে যে আলোচনা সভাটি হলো এবং সেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন সেটা নিয়েই গতকাল এবং আজকে দিনভর আলোচনা চলছে। শুধু যে বাংলাদেশের ভেতরে বা বাঙালিদের ভেতরে আলোচনা চলছে তা নয়, সারা পৃথিবীর কমপক্ষে 254টা ইন্টারন্যাশনাল মিডিয়া এই ভাষণটিকে নিয়ে নিউজ করেছে, অনেকেই ভাষণটিকে লাইভ সম্প্রচার করেছে। আজকে শেখ হাসিনার ভাষণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সকাল ছিল 5ই আগস্ট, এই জঙ্গি হামলার 2 বছর পূর্তি, এবং এই উপলক্ষে বাংলাদেশ সরকার ব্যাপক উদযাপনের আয়োজন করেছিল, কিন্তু প্রতিটি আয়োজনই কোনো না কোনো ভাবে হয় মারামারি না হলে ধাক্কাধাক্কি, মানে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে অধিকাংশই। ঢাকায় শুধু না, ঢাকার বাইরে থেকে যত খবর পেয়েছি মারামারি খুব কমন একটা বিষয়। কোথাও কোথাও দেখলাম পিটিয়ে জঙ্গিদের পানিতে পুকুরে নামিয়ে দিয়েছে। তো একদিকে এই 5ই আগস্ট, সেখানে আবার কালকে বৃষ্টি হয়েছে, কনসার্ট ফর ডেমোক্রেসি বৃষ্টিতে পুরোটা হতে পারেনি। সেখানে আবার আমাদের সময়ের জনপ্রিয় পপ গায়ক, ব্যান্ড গায়ক হাসান, আটকের হাসান, এত কষ্ট কেন ভালোবাসায়, সে মেয়েলি কণ্ঠে গান গেত, কালকে কারা যেন গান গা অবস্থার তার মুখে বোতল ছুঁড়ে মেরেছে। সো এরকম নানা রকমের অরাজকতা, সন্ত্রাস, এসবের মধ্য দিয়ে দেশে যখন 5ই আগস্ট পালিত হয়েছে, তখন শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, যেটা গতকাল বলেছি, সামান্য একটা আলোচনা সভা, সেটা দিয়েই তিনি প্রচার, অ্যাটেনশন, সবকিছুর কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছিলেন। কালকে যেটা হয়েছে, মানে আমি একটা জিনিস শুরুতে বলি যে রয়টার্স কেন শেখ হাসিনাকে এত গুরুত্ব দিচ্ছে। এই ব্রিটিশ সংবাদ মাধ্যমটা খুবই শক্তিশালী এবং তারা কিন্তু এইভাবে শেখ হাসিনাকে কন্টিনিউয়াসলি কাভারেজ দিচ্ছে, এটার পেছনে একটা ইন্টারন্যাশনাল গেম আছে। এইটা আমাদের একটু বুঝতে হবে। যেটা বললাম যে 254+ ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনার এই ভাষণ কাভার করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 44 কোটি ভিউ হয়েছে তার ভাষণের বিভিন্ন অংশের, সরাসরি লাইভ, পরে আবার শর্ট ভিডিও করেছে, সব মিলিয়ে 44 কোটি ভিউ হয়েছে সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত। কি ছিল এই ভাষণে? আমি প্রথমে একটু কন্টেন্ট নিয়ে আলাপ করি। কন্টেন্ট কিন্তু তিনি দেশে ফিরবেন, এটা আমরা আগেও শুনেছি। কালকে একটু স্পেসিফিক্যালি বলেছে ডিসেম্বরে ফেরার ব্যাপারটা। এছাড়া অন্য অন্য কথা, গতকাল ছিল শেখ কামালের জন্মদিন, স্বভাবতই তার ছোট ভাই, তিনি আবেগপ্রবণ ছিলেন, শেখ কামালকে নিয়ে কথা বলেছেন, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন, এবং আরো ইন্টারেস্টিং হলো যে কথা ছিল তিনি লাইভে যুক্ত হয়ে অডিও ভাষণ দেবেন, যদিও অনেকেই আশা করেছিল তাকে ভিডিওতে দেখবে, যা হোক। এবং কথা ছিল যে তিনি বক্তৃতা দেবেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দেবেন না, এরকমই একটা প্ল্যান ছিল, এবং সজীব ওয়াজেদ জয়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন, এভাবেই প্ল্যানটা করা ছিল। কিন্তু সংবাদ সম্মেলনের এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, এবং যতদূর খবর পেয়েছি সজীব ওয়াজেদ জয়ও মায়ের কাছে টেক্সট করেছে যে কিছু প্রশ্নের উত্তর দিতে, এবং শেখ হাসিনা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। একেবারে নিন্দুক যারা শেখ হাসিনার নাম শুনতে পারে না, তারা অনেকেই বলছেন যে এই ভাষণে নতুন কি আছে। এটা কি আসলে শুধু একটা ভাষণ, তার উচ্চারিত শব্দাবলী? আমার কাছে তো মনে হয় যে এটা ভাষণের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর শেখ হাসিনার প্রতি আগ্রহ, এবং এখনো বাংলাদেশ, সাউথ এশিয়া রিলেটেড জিওপলিটিক্যাল সিচুয়েশন, সবকিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু শেখ হাসিনা অবস্থান করছেন, এবং সেটা আবার গতকাল প্রমাণ হলো। তিনি যেন এই ভাষণটা না দিতে পারেন, এটার জন্য বাংলাদেশ সরকার এমন কিছু নাই যে তারা করেনি, কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের এই আবেদন, নিবেদন, অনুরোধ, এগুলোকে কোনো পাত্তা দেয় নাই, বরং ভারত সরকার বুঝিয়ে দিয়েছে। তারা বলেছে এটা একটা বেসরকারি আয়োজন, কিন্তু তাছাড়াও তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রশ্নে, আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা এখনো তাদের
লং টার্ম পার্টনার, পলিটিক্যাল পার্টনার। এটা কিন্তু কালকে ভারত বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার এত নার্ভাস ছিল যে আমাদের ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টে 1 ঘন্টায় তারা 9 বার কারেক্ট করেছে। আপনি যদি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির ফেসবুক পেজে যান এবং ভিউ এডিট হিস্ট্রি দেখেন এই স্টেটমেন্টটা, দেখবেন যে 9 বার তারা চেঞ্জ করেছে স্টেটমেন্টটা। তো 1 ঘন্টায় 9 বার চেঞ্জ করার, তারপরেও স্টেটমেন্টে প্রচুর ভুল আছে, ইনফরমেশনের ভুল, বানান ভুল, মানে কাপাকাপি অবস্থা। এবং আমরা দেখলাম যে যারা এই ভাষণটা সম্প্রচারে বাধা দিয়েছে, মানুষজনকে নিবৃত করার চেষ্টা করছে, তারাও এই ভাষণটা দেখেছে। কারণ ওখানে যখন আপনি জয়েন করবেন তখন আপনার নামটা দেখা যায় এবং সেই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে মানুষ দল বেঁধে এই ভাষণ দেখেছে। সরকার চেষ্টা করেছে, বাংলাদেশের মিডিয়ায় নিউজ ছাপাতে দেয়নি, কিন্তু তাতে কি কোনো কিছু আটকে আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে মানুষের মন্তব্য, এবং সারা দেশে কর্মীরা নেতারা যেভাবে জেগে উঠেছে। এই যে অপপ্রচার, শেখ হাসিনা বেঁচে নেই, সেটা তো কাল জবাব হলো। আমি তো নিজেই এই মাসে দেখা করেছি, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি। এবং শেখ হাসিনার যে মেন্টাল স্ট্রেংথ, তার যে কথাবার্তা, এটা সারা দেশবাসীকে উজ্জীবিত করেছে, নেতাকর্মীদের তো করেছেই। কিন্তু ওই যে বললাম 18 কোটি মানুষের দেশ, কিন্তু সারা পৃথিবীতে এই ভাষণ নিয়ে এমন একটা আগ্রহ তৈরি হয়েছে যে, এবং যেহেতু ইংরেজিতে হয়েছে সেহেতু সারা পৃথিবীর অনেকেই এটা দেখেছে। অনেকে বলেছেন তিনি একটু বাংলায় কথা বলতে পারতেন, গ্রামের লোকজন অনেকদিন অপেক্ষা করেছে এই ভাষণটার জন্য। বাংলায় পরে হবে নিশ্চয়ই, তিনি বাংলা ভাষাভাষী সাংবাদিকদের নিয়েও এরকম আয়োজন করতে পারেন। কিন্তু গতকালকের আয়োজনটা আসলে ইউনিক আয়োজন হয়েছে। শেখ হাসিনা সম্পূর্ণ সার্থক, তিনি সফল হয়েছেন, আর সরকারের গালে চপেটাঘাত পড়েছে। তিনি না পেরেছেন দেশবাসীকে এই ভাষণ থেকে বঞ্চিত করতে। বাংলাদেশের কিছু মিডিয়া ছাপায়নি, হু কেয়ার্স। আমাদের সোর্স নিউজ বাংলায় আমরা ডিটেইল নিউজ করেছি, আপনারা দেখতে পারেন। গতকাল আমি অনেক কথা বলেছি, কিন্তু গতকাল পুলিশ হত্যা দিবসও ছিল। 64টা থানায় আক্রমণ করা হয়েছে, অসংখ্য পুলিশ হত্যা করা হয়েছে। এই সংখ্যাটা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। সরকার বলেছে 44 জন, কিন্তু বাস্তবতায় এটা অনেক বেশি। মানে এটা 700-800 থেকে শুরু করে 3200, এরকম একটা রেঞ্জ। এবং অনেক পুলিশ আজ পর্যন্ত তারা ফিরে আসেনি, তাদের হত্যা করা হয়েছে না কোথায় আছে জানা যায়নি। এবং এই পুলিশ হত্যার বিচার আজ হোক কাল হোক বাংলার মাটিতে কিন্তু হবেই। এবং সরকার যদি কখনো বাটে পড়ে, তাহলে এই পুলিশের চোখ উল্টাতে খুব বেশি সময় লাগবে না। একজন গর্ভবতী কনস্টেবল, তাকে সিরাজগঞ্জে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর এই প্রতিটা মৃত্যু, এর সাথে তো ওই পরিবারের ট্র্যাজেডি জড়িত। অনেক অনেক করুণ কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। পুলিশ হত্যার বিচার চাই। কালকে আমি বলেছিলাম এই সাংস্কৃতিক বাটপার ফারুকি, সে কবরের টাকা মারছে 21 কোটি টাকা। কিন্তু আমি বলেছি, এটা আপনি বিশ্বাস করেন বা না করেন, আজকে কিন্তু ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, তিনিও বলেছেন যে এই জুলাই শহীদ যারা হয়েছে তাদের ভাষায়, তাদের কবর বাধাই করা, সংরক্ষণ করা, এগুলোর জন্য 2 লাখ টাকা করে বাজেট ছিল। কোনো কবর নাকি সেই অর্থে সংরক্ষণ করা হয়নি এবং পুরো টাকাটা লোপাট করেছে। এবং ইশরাক হোসেন বলেছে যে এত 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 চুরি হয়েছে যে সেটা বললে আর মুখ থাকবে না। এই চুরির টাকা কিছুটা অস্ট্রেলিয়া এসেছে। ফারুকি এবং তিশা তার আত্মীয়র মাধ্যমে 4টা প্রপার্টি কিনেছে, বাড়ি এবং অ্যাপার্টমেন্ট। এই যে তারা আসছিল, এসে বেশ কিছুদিন ছিল, চাকরি খুঁজে গেছে, 4টা সম্পত্তি কিনেছে। আর ওদিকে বাংলাদেশে তাদের চুরি একের পর এক ফাঁস হচ্ছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। শেখ হাসিনা কি এমন করলেন, ক্ষুব্ধ ঢাকা দিল্লির বিরুদ্ধে বিবৃতি উগরে দিল কেন? গতকাল একটি অভাবনীয় দিন ছিল। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরির দিন ছিল। যে দিনটি বা যে ঘটনাটি একটু আগেও
মানুষ কল্পনা করতে পারেনি যে এইরকম একটি ঘটনা ঘটবে। গতকাল দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা কার্যত বলা যায় যে একটি সাংবাদিক সম্মেলন করে ফেললেন। তিনি কবে দেশে ফিরবেন, বাংলাদেশের অবস্থা বিস্তারিত তুলে ধরেছেন। কালকে থেকে বিষয়টি বেশ চর্চা হচ্ছে। ভারতের সব গণমাধ্যম, সারা বিশ্বের সব গণমাধ্যম বিষয়টি নিয়ে আলোচনা করছে। আমরাও করেছি গতকালকে। আজকেও আবারও শেখ হাসিনার সেই আলাপ আলোচনা, সংবাদ সম্মেলন এবং বাংলাদেশ সরকারের তথাকথিত প্রতিক্রিয়া বিবৃতি নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই। দিল্লির মঞ্চ থেকে এক অভাবনীয় ঘোষণা, বাংলাদেশ সরকারের সব আপত্তি আর কূটনৈতিক টানাপোড়েন অগ্রাহ্য করে বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে সরাসরি সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুধু সংবাদ সম্মেলনে নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে আমি ফিরবই, কারণ আমার দেশ ও দেশবাসী আজ চরম বিপন্ন। তিনি আরো ঘোষণা করেছেন, বিজয়ের মাস আসছে ডিসেম্বরে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। শেখ হাসিনার এই একটি ঘোষণা এবং নয়াদিল্লির প্রতিক্রিয়া বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সংবাদ সম্মেলনে ঠিক কি কি বিস্ফোরক অভিযোগ উঠলো, ভারতের অবস্থান কি ছিল এবং এর জবাবে ঢাকা থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কতটা কঠোর প্রতিক্রিয়া জানালো। দিল্লির এই হাই প্রোফাইল অনুষ্ঠানে কেবল শেখ হাসিনাই নন, ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়েছিলেন তার পুত্র তথা বাংলাদেশের সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয় অত্যন্ত কড়া ভাষায় বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান চিত্র তুলে ধরে অভিযোগ করেন, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ইতিমধ্যেই পুরোপুরি ব্যর্থ হয়েছে। একটি সফল ও সার্বভৌম রাষ্ট্রের যে সকল গুণাবলী থাকা দরকার তার কোনোটাই এখন আর বাংলাদেশে অবশিষ্ট নেই। তিনি আরো দাবি করেন, বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তা এবং সামাজিক শালীনতা সবকিছুই চরম হুমকির মুখে। জঙ্গিরা দেশের মূল ক্ষমতার অনেকটা নিয়ন্ত্রণে নিয়েছে এবং চরম অর্থনৈতিক বিপর্যয়ে ঢুকতে থাকা বাংলাদেশ যে কোনো মুহূর্তে পুরোপুরি ভেঙে পড়তে পারে। উল্লেখ্য, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়ায় শেখ হাসিনার এই উপস্থিতিকে ঘিরে বেশ কিছুদিন ধরেই ঢাকা ও দিল্লির মধ্যে টানাপোড়েন চলছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার এই বক্তব্য প্রচার না করার জন্য দেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি ভারত সরকারকেও আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয় যেন শেখ হাসিনা ভারতের মাটিতে বসে কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য পেশ করার সুযোগ না পান। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থানে অনড় থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে দিল্লির এই অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি ও ভাষণ প্রদান নিয়ে তাদের কোনো আপত্তি নেই, কারণ ভারত সরকারের মতে সেখানে তিনি কি বলবেন বা না বলবেন তাতে দিল্লি সরকারের কোনো পূর্ব অনুমতি বা অনুমোদনের প্রশ্নই ওঠে না। ভারতের এই সবুজ সংকেতেই দিল্লির মঞ্চে দাঁড়িয়ে নিজের দীর্ঘ নীরবতা ভাঙেন শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই শেখ হাসিনা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আজ আমি কেবল বাংলাদেশের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবেও আপনাদের সামনে হাজির হয়েছে। আমি সারা জীবন বাংলাদেশের মানুষের সঙ্গে হেসেছি, কেঁদেছি, তাদের সুখ দুঃখের সঙ্গী হয়েছে। আমাকে ষড়যন্ত্র করে দেশ থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমার জনগণের হৃদয়ের ভালোবাসা থেকে আমাকে কোনোদিনও বিচ্ছিন্ন করা সম্ভব নয়। গত 2 বছরে দেশের করুণ অবস্থার বিবরণ দিয়ে তিনি বলেন, আমি স্বচক্ষে দেখেছি আমার প্রিয় বাংলাদেশ কিভাবে কষ্টে নিমজ্জিত হচ্ছে। আমি কথা বলেছি সন্তানহারা মায়েদের সঙ্গে, চাকরি হারানো অসহায় শ্রমিকদের সঙ্গে, নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা পরিবারগুলোর সঙ্গে। আজ বাংলাদেশের নারী সমাজ অপমান ও ভয়ে দিন কাটাচ্ছে, আর তরুণ প্রজন্ম নিজেদের দেশের মাটিতেই কোনো উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। তিনি আরো যোগ করেন, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী আজ আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। মানুষের ঘরবাড়ি, কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে চরম ভীতি চেপে বসেছে। শেখ হাসিনার মতে এ সেই বাংলাদেশ নয় যা আমরা 16 বছর ধরে পরম মমতায় গড়ে তুলেছিলাম, কিংবা যার জন্য 1971 সালে 30 লক্ষ বীর শহীদ তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। 2024-এর জুলাই আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে বিশ্বজুড়ে ছড়ানো তথ্যকে একটি বড় মিথ্যা হিসেবে অভিহিত করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, আন্দোলনটিকে কেবল একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন হিসেবে প্রচার করা হলেও আসল সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বিস্তারিত তুলে ধরে বলেন, শুরু থেকেই আমার সরকার ধৈর্য, আইনি প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে।
2018 সালে আমরাই শিক্ষার্থীদের দাবির মুখে কোটা পদ্ধতি বাতিল করেছিলাম। 2024 সালে মহামান্য হাইকোর্ট সেটি বহাল করলে আমার সরকারই হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে, কারণ আমরা কোটা বাতিল রাখতে চেয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে ছাত্রদের গণভবনে ডেকেছি। আমার সরকারের 3 জন সিনিয়র মন্ত্রী তাদের সঙ্গে দিনের পর দিন বৈঠক করেছেন এবং তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। আমরা বলেছিলাম প্রয়োজনে সংসদে আইন পাশ করে স্থায়ী সমাধান করা হবে। তাহলে আন্দোলন থামলো না কেন? শেখ হাসিনা অভিযোগ করেন এই আন্দোলনের কোনো দৃশ্যমান বা জবাবদিহিমূলক নেতৃত্ব ছিল না। যখনই আলোচনায় অগ্রগতি হতো তখনই কোনো এক অদৃশ্য উৎস থেকে নতুন নির্দেশনা এসে উপস্থিত হতো এবং রাতারাতি দাবি বদলে যেত। শেষ পর্যন্ত কোটা আন্দোলনকে ষড়যন্ত্রমূলকভাবে আমার পদত্যাগের 1 দফা দাবিতে রূপ দেওয়া হয়। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এই আন্দোলনকে অত্যন্ত সুচারুভাবে পরিকল্পিত বা মেটিকুলাস ডিজাইন এবং একজন মাস্টার মাইন্ডের নেতৃত্বাধীন বলে যে মন্তব্য করেছিলেন তা উল্লেখ করে শেখ হাসিনা বলেন তার নিজের মুখ থেকেই সত্য বেরিয়ে এসেছে। এটি কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল ভোটের বাক্সের বাইরে অসৎ উপায়ে ক্ষমতায় যাওয়ার একটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ব্লুপ্রিন্ট। 15 জুলাইয়ের পর আন্দোলনের ভয়াবহ রূপের বর্ণনা দিতে গিয়ে শেখ হাসিনা বলেন দেশে কিভাবে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। বিটিভি ভবন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, ফার্মগেট মেট্রো রেল স্টেশন, হানিফ ফ্লাইওভার, নোয়াখালী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, জাতীয় ডেটাবেস সেন্টার, কোভিডের বিশেষায়িত হাসপাতাল, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং নরসিংদী জেলখানা সহ রাষ্ট্রীয় সম্পদ তছনছ করা হয়েছে। গণমাধ্যমের উপর হামলার চিত্র তুলে ধরে তিনি জানান প্রায় 50টি টিভি চ্যানেল ও সংবাদপত্রের কার্যালয়ে আগুন দেওয়া হয়। মোহাম্মদ শাকিল হোসেন, মেহেদি হাসান, তাহির জামান প্রিয়, এটিএম তুরাব, প্রদীপ কুমার ভৌমিক এবং সোহেল আকঞ্জির মতো প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করা হয়।